এটা কি হলো? তুই আবার চড় মারলি কেন? আমি আপনাকে চড় মেরেছি? কই না তো। হ্যাঁ, আমার সঙ্গে লড়তে হলে ভদ্রলোকের মতন লড়ুন। আমি গরিব বলে মিথ্যে কথা বলে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করবেন না। আমি যদি সত্যি ওকে মারতাম তাহলে ওকে নিয়ে তুই পায়ে হেঁটে এখানে আসতে পারতিস না, ওকে খাটিয়ায় আনতে হতো। আমি নয় ভুল করে স্ট্যাম্প পেপারটা উল্টো করে ধরেছিলাম, কিন্তু তোরা তো ইচ্ছে করে উল্টো কথা বলছিস। এখানে তো অন্য কি সব লেখা আছে। চল পালা, এই চল চল। ঠিক আছে, আমিও দেখে নেব তুই এই স্ট্যান্ডে অটো কি করে রাখিস। কাল আসিস, কিছু বাড়ি কিনে দেবো। পাড়ার মোড়ে বসে বসে ভিক্ষে চাস, ভিক্ষে। এটা কি করলে ভাই তুমি? আপনারাও বা কি করলেন? ওরা যেই হাত পাতলো কিছু টাকা ওদের হাতে দিয়ে দিলেন। হ্যাঁ, না দিলে ওরা অটো বার করে দিত। ওরা থানার বড়বাবুর সঙ্গে কথা বলে অটো স্ট্যান্ড করে দিয়েছি। তাই তো আমরা প্রত্যেক সপ্তাহে ওদের 50 টাকা করে দিই। এটা কি বড়বাবুর জায়গা নাকি যে প্রত্যেক মাসে আমাদের ভাড়া দিতে হবে? তুমি নতুন এসেছো দাদা, জানো না কি সাংঘাতিক এরা। আর আমি একা এতগুলো লোককে পিটলাম, তারপরে বলবো ওরা সাংঘাতিক? ওরা এতক্ষণে বোধহয় থানায় চলে গেছে। যাবো তো নিশ্চয়ই, কিন্তু মুকুন্দপুরের ভাড়া কত সেটা তো বলতে পারবো না। তাহলে স্ট্যান্ডে তো আর কোনো অটো নেই। কিন্তু আপনি তো এর আগেও মুকুন্দপুরে গেছেন। গেছি মানে? আমি তো মুকুন্দপুরেই থাকি। আপনি তো জানেন যে ভাড়া কত। হ্যাঁ, আমি ওই 20 টাকা করে দিই। তা আমাকে 20 টাকা দেবেন। আসুন আসুন। আসলে আমি মুকুন্দপুরে অনাথ আশ্রমে থাকি তো, সেই জন্য রোজ। এই চল আমার সঙ্গে। কোথায় যাব? থানায়, বড়বাবু ডেকেছে। তোমার বড়বাবুকে গিয়ে বলো যে থানায় আমি পরে আসবো। এখন আমি দিদিমণিকে নিয়ে অনাথ আশ্রমে যাচ্ছি। আসুন। ব্যাস ব্যাস ব্যাস, এখানে এই নিন 20 টাকা আছে। কাল স্ট্যান্ডে থাকবেন, আমি আসবো। হ্যাঁ রে, অটোর খদ্দের পাচ্ছিস তো? হ্যাঁ মা, পথে ঘাটে এত লোক বেড়ে গেছে। বর্দা, তুই বলেছিলি চাকরির দরখাস্তের জন্য পোস্টাল অর্ডার কেনার টাকা দিবি। দাঁড়া, ওকে একটু শান্তিতে খেতে দে। শুধু টাকা টাকা আর টাকা। আচ্ছা মা, ওকে বকছো কেন? আমি ছাড়া ওদের কি আছে বলো? কার কাছে ওরা টাকা চাইবে? কত টাকা? মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেব। তোদের ওই নতুন অটোওয়ালা তোদের বাঁচাতে পারবে না। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও, তুই সেই হারামি অটোওয়ালা? স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে। চুরি জোচ্চুরি তোলাবাজি না করে পেটের দায়ে অটোরিকশা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো।
আমরা এই গরিব মানুষগুলো রাত দিন খেটে যে টাকাটা রোজগার করি, ওই চেয়ারে বসে সেই টাকায় ভাগ বসাতে আপনার লজ্জা করে না? আপনি রাস্তায় ভিখারিদেরকে দেখেননি কিরম করুণ চোখে ভিক্ষে চায়? আপনিও আজ থেকে করুণ চোখে ভিক্ষে চাইবেন। গলা চড়িয়ে ভিক্ষে চাইলে কেউ কি ভিক্ষে দেয়? এই, মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোনো মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। এবারে বলুন যে কেন আমাকে লকআপে ঢোকাতে চাইছেন? যদি মনে করি যে আমি সত্যি কোনো অন্যায় করেছি, তাহলে আমি নিজেই লকআপে ঢুকে যাব। এখন আমাকে লকআপে ঢোকালে কাল বেলা 12টার সময় আপনাকে আমায় কোর্টে হাজির করতে হবে। আর কোর্টে কাঠগোড়ায় দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, ধর্মাবতার, ঈশ্বরের বাচ্চা পুলিশ অফিসার আমার কাছে ঘুষ চেয়েছিল, আর আমি ঘুষ দিইনি বলে আমাকে লকআপে পুরে দিয়ে। তোর সাহস তো কম নয়, তুই এই থানার মধ্যে দাঁড়িয়ে আমাকে শুয়োরের বাচ্চা বলছিস? হ্যাঁ, থানায় দাঁড়িয়ে কোথায় বলছি? শুয়োরের বাচ্চা বলবো তো কোর্টে দাঁড়িয়ে, যেখানে আরো অনেক লোক শুনতে পাবে। থানায় দাঁড়িয়ে আমি তো ভদ্রভাবে কথা বলছি। আপনি তো আমাকে হারামির বাচ্চা বললেন। আপনি গুরুজন, আপনি যা শেখাবেন ছোট ভাইরা তো তাই শিখবে। আপনি আমাকে আরেকবার হারামি বলুন, আমিও আপনাকে হারামি বলবো এই সবার সামনে দাঁড়িয়ে। এবার বলুন স্যার, কাল কোর্টে যাওয়ার জন্য লকআপে ঢুকবো, না 2-4 টাকা ধান্দা করার জন্য অটো নিয়ে রাস্তায় নামবো? ঠিক আছে, আমিও দেখব কাল থেকে তুই ওই অটো স্ট্যান্ডে কি করে অটো রাখিস। কাল অটো স্ট্যান্ডে আমার অটোটা রাখবো, ক্ষমতা থাকলে তুলে দেবেন। কত টাকা দেবেন? তুমি বলো কত টাকা চাই। আমি বলবো? হ্যাঁ, তোমার বাড়ির সবার সামনে তুমি বলো যে কত টাকা পেলে তুমি খুশি হবে। তুমি যা চাইবে আমি তাই দেবো। আগে বলুন যে আমাকে কি করতে হবে। 3 মাস হলো ভোট হয়েছে, এর পরের ভোট হবে 4 বছর 9 মাস বাদে। এই 4 বছর 9 মাস ধরে তোমার যেমন দরকার হবে তুমি আমার কাছ থেকে টাকা নেবে। আর ভোটের আগে কিছুদিন আমার হয়ে খাটবে। মোদ্দা কথা, এবার আমাকে জেতাতেই হবে। আপনার মতন একটা অসৎ, ধাপ্পাবাজ, মিথ্যেবাদীকে ছাপ্পা ভোটে জিতিয়ে এই এলাকার মানুষদের সর্বনাশ আমি করতে পারবো। বর্দা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কাকে তুই কি বলছিস? যা বলছি ঠিকই বলছি। এবারে ভোটের আগে উনি বাড়িতে বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছিলেন যে আমি আপনাদের জন্যে নতুন রাস্তা তৈরি করে দেব, আপনাদের দোরগোড়ায় আমি নতুন টিউবওয়েল বসিয়ে দেব। কিন্তু ভোটে জেতার পর উনি কোন কোন কাজগুলো করেছেন সেটা ওনাকে জিজ্ঞেস কর। ভোরবেলায় তোরা যখন ঘুমিয়ে থাকিস তখন আমাকে ঘুম থেকে উঠে 1 মাইল দূরের কল থেকে খাবারের জল আনতে হয় শুধুমাত্র এই ধাপ্পাবাজ লোকটার জন্যে। দাদা, তুই না সব কথা কি শোন। কি শুনবো? ওনার আরো কিছু মিথ্যে ভাষণ? হ্যাঁ, ওনার এলাকার রাস্তাঘাটের যে অবস্থা তা আমি অটো চালাতে গিয়ে বুঝতে পারি। তার মানে তুমি আমার সঙ্গে হাত মেলাবে না? মাফ করবেন স্যার, আমার এই হাত দুটো এখনো পরিষ্কার আছে। আপনার নোংরা ঘাঁটা হাতের সঙ্গে হাত মিলিয়ে আমার এই হাত দুটোকে আমি নোংরা করতে চাই না। মা, তুমি দাদাকে একবার বুঝিয়ে বলো না। কি বলবো? বলবো রতন, তুই তোর মনুষ্যত্ব বেঁচে দে। শুনুন এমএলএ সাহেব, ওদের এতটুকু রেখে ওদের বাবা যখন মারা গেলেন, রতনের বয়স তখন 10। ওই 10 বছর বয়সে এত বড় একটা সংসারের বোঝা ও হাসি মুখে কাঁধে তুলে নিয়েছে। সকাল 5টা থেকে 4-5 জায়গায় ও কাজ করে সংসার চালিয়েছে। অসৎ পথে একটা টাকাও রোজগার করেনি। আপনার মতো একজন এমএলএ আমার বাড়িতে এসেছেন বলে আপনাকে খুশি করার জন্য বলতে হবে রতন তুই অন্যায় কাজ কর? অভাবে আছি ঠিক কথা, তবু তো মাথা উঁচু করে আছি।
আজ কেমন করে বলবো? রতন, তুই অন্যায়ের সঙ্গে আপোষ কর। এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, আমার হয়ে আমার মাই তো সব বলে দিলেন। হাতের লক্ষ্মী তুমি পায়ে ঠেললে রতন। পায়ে আমি ঠেলেছি, তবে হাতের লক্ষ্মীকে নয়, লক্ষ্মীর প্যাঁচা আপনার মতন নেতাকে। চালাও তো একটা অটো। একটা অটোওয়ালার এত গরম? গরমের আঁচটা বেশি গায়ে লাগাবেন না স্যার, ফোসকা পড়ে যাবে। চুপ! 7 দিনের মধ্যে তোমার অটোর লাইসেন্স আমি যদি ক্যান্সেল না করতে পারি, আমার নাম প্রদীপ রায় নয়। শুনুন প্রদীপবাবু, আমার অটোর লাইসেন্স যদি ক্যান্সেল হয়, তাহলে সামনের ভোটে আপনার এমএলএ হওয়াও আমি ক্যান্সেল করে দেবো। কি? এটা আমার চ্যালেঞ্জ রইল। বর্দা, 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 তুই একটা অপদার্থ। এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আমি সারা জীবন এরকম অপদার্থ হয়ে বেঁচে থাকতে চাই রে। আরে কি রে রুনু, হঠাৎ প্রণাম করছিস? সত্যি বর্দা, তোর মতো দাদা পেয়ে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে রে। আরে তোদের নিয়েও কি আমার গর্ব কম? এত অভাবের মধ্যেও তপনটা বিয়ে পাশ করেছে, স্বপনটা বিয়ে পড়ছে, আর তুই তুই কলেজে যাচ্ছিস। তোদের বাবা যখন মারা গেলেন, আমি তখন চোখে অন্ধকার দেখছিলাম। রতন তখন খুব ছোট। আজ তোকে যেমন বুকে জড়িয়ে ধরেছে, ওই ছোট্ট দুখানা হাতে আমার গলাটা জড়িয়ে ধরে বলল, আমি আছি না মা, আমি আছি। इश्क इश्क करना है कर ले, इश्क इश्क में जी ले मर ले, इश्क इश्क है सबसे प्यारा, इश्क ही तो जिंदगी है, इश्क ही तो हर खुशी है, इश्क में खुद को। अरे गुरु, কালকে যা দিলে না, একেবারে বচ্চন। আর বাচ্চা নেবো কি করে? ও তো লম্বা। তাও তো ঠিক বলেছো গুরু, ও বচ্চন তো ঢ্যাঙা আছে। হ্যাঁ, তাহলে তুই বাজিগারের শাহরুখ খান। বাজিগর ও বাজিগর। এই, খুব সিনেমা দেখিস তাই না? তা দেখি। চলুন চলুন। আরে আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার কি দরকার ছিল? আমি অন্য অটো নিয়ে চলে যেতাম। অন্য অটো তো নিতেন, কিন্তু এটাকে নিত। এটা কিসের টাকা? কালকে আমার অটোর ভাড়া দেওয়ার সময় আপনার ব্যাগ থেকে 200 টাকা পড়ে গেছিল আমার অটোতে। ও, আপনার অটোর ভেতরে টাকা দুটো পড়ে গিয়েছিল? আমি তো আশ্রমে কি তন্ন তন্ন করে খুঁজেছি। নিন ধরুন। আমি তো এই টাকার আশা ছেড়েই দিয়েছিলাম। থাক, এটা আপনার কাছেই থাক। না দিদিমণি, আপনার টাকা আমি নেব কেন? যখন দিচ্ছি নিয়ে নাও গুরু, তুমি 50, আমি 50। না ছোট, মাথা নিচু করে কুড়িয়ে পাওয়ার টাকা আমি নেব না। মাথা উঁচু করে খেটে আমি যা রোজগার করি তাই আমার কাছে যথেষ্ট। পৃথিবীতে তাহলে এমন মানুষও আছে যার টাকার উপর কোনো লোভ নেই। নিন। গুরু, আমি একটু তোমার সঙ্গে যাই। যাবি? চল আসো। হ্যাঁ, চলো না গুরু, ভেতরে যাই। গেলে কিছু ভাববে না তো? না না, কি আর ভাববে, চলো। হ্যাঁ, এখানে এখানে শুয়ে দিন। এখানে 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 শুয়ে দিন। জবা 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 রে, আই জবা, চোখ খোল। আই জবা। ও থ্যালাসেমিয়ায় ভুগছে। 2 সপ্তাহ অন্তর 4 বোতল করে রক্ত দিতে হয়। গত সপ্তাহে রক্ত দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি কেন? আসলে এই অনাথ আশ্রমটা তো মানুষের করুণার ওপর চলে।
যে মাসে ডোনেশন ঠিক মতন পাওয়া যায় না সে মাসে কি যে অসুবিধে হয়। সরকার থেকে কোনো সাহায্য পাওয়া যায় না? পাওয়া যায়, তবে এত লোকের হাত ঘুরে যখন আমার হাতে এসে পৌঁছয় তখন ৮০% টাকাটাই আমি পাই না, অথচ আমাকে খাতা কলমে সই করে দিতে হয় যে পুরো টাকাটাই আমি পেয়েছি। আজ মাথা ঘুরে পড়ে গেছে, কাল রক্ত দিতেই হবে। মাসের শেষ, আমার কাছে যা আছে তার সাথে আরো ২০০-৩০০ টাকা লাগবে। হয়ে যাবে হয়ে যাবে। এই ছোট, কি হচ্ছে নাকি? লকারটা খুলতে দাও, নইলে টাকাটা বের করবো কি করে? পেয়েছি পেয়েছি। বেরো, বেরিয়েছে। আরে বেরো না, বেরোয় না। এত টাকা তুই কোথা থেকে পেলি? গুরু, অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে কত অটো স্ট্যান্ডে কত অটো মুছি জানো? প্রত্যেক অটো থেকে ৫ টাকা করে পাই। আমার রোজগার অনেক, খরচা অল্প। দুপুরে ভাত ডাল তরকারি, সপ্তাহে ১ দিন মাছ, আর রাত্রেবেলা রুটি তরকা, বাস। আর তোর সিনেমা? সিনেমা হলের দারোয়ানগুলোর সাথে আমার খুব ভালো দোস্তি হয়ে গেছে। কোনো সিনেমা হলে গিয়ে আমাকে কোনো টিকিট কাটতে হয় না, দোতলায় বাবুদের সঙ্গে বসে সিনেমা দেখি। ছোটু, আজ তোকে দেখে আমার আবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও তোর মতো দিন রাত কাজ করতাম, কিন্তু তোর সঙ্গে আমার তফাৎটা এইটুকুই, আমি সারাদিন কাজ করে যে রোজগারটা করতাম সেটা আমি তুলে দিতাম আমার রক্তের সম্পর্কের মানুষগুলোর হাতে, আর তুই তোর খাটনির টাকাটা তুলে দিচ্ছিস যার সঙ্গে তোর কোনো রক্তের সম্পর্ক নেই। গুরু, তুই যদি আজ আমার চেয়ে বয়সে বড় হতিস না, আমি তোর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। গুরু দেখুন তো দিদিমণি, গুরু কি যা তা বলছে। কোথায় গুরু আর কোথায় শিষ্য? শিষ্য তো সবসময় গুরুর পায়ে। একদিক থেকে তো আমাদের ছোটু আপনাকে নিশ্চিন্ত করে দিল, আজকের পর থেকে জবার রক্তের জন্য আপনাকে ভাবতে হবে না। জবা অনাথ, আমিও অনাথ। আজ থেকে এক অনাথের টাকায় আরেক অনাথের চিকিৎসা হবে। একজনের তো হলো, বাকিদের? যেভাবে ডোনেশনের টাকা কমে আসছে কি করে চলবে বলুন তো? তার উপর আবার কি? অনাথ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য জমি সমেত এই বাড়িটা অনুরাধা দেবী নামে এক মহিলা দান করেছিলেন। এই দান কোনো লেখাপড়া করে হয়নি। মাস ২ আগে অনুরাধা দেবী মারা যান। এখন ওর স্বামী দিলীপ দত্ত এই বাড়ি আর জমি ফেরত চাইছেন। এই দিলীপ দত্ত বলে লোকটি কি করেন, থাকেন কোথায়? আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মতো একটা সামান্য অটোওয়ালার জন্য তোরা ১৫০ টাকা দিয়ে শার্ট কিনে এনেছিস? আমার জন্য তো 2টো শাড়ি কিনে নিয়ে এসেছে। এই দুটোর দাম কত জানিস? কত? একটার দাম ২৫০, আর একটার দাম ২৮০। কি করেছিসটা কি তোরা? ওরা দুজনেই পাগলের মতো কি কাণ্ড করেছে দেখ। আমার জন্য কত দামি একটা শাড়ি কিনে এনেছে। তোদের বাবা বেঁচে থাকতেও কখনো আমি এত দামি শাড়ি পরিনি। বাবা বেঁচে নেই, কিন্তু তোমার এই 2 ছেলে তো বেঁচে আছে। আচ্ছা এবার বলতো যে এত টাকা তোরা কোথায় পেলি? এমএলএ প্রদীপদার কাছ থেকে ১৫,০০০ টাকা নিয়ে এসেছি। ১৫,০০০ টাকা? এতগুলো টাকা উনি তোদের দিলেন কেন? আমরা বলেছি যে সামনের ভোটে তুই ওনার হয়ে খাট, দরকার হলে বুথ দখল করবি। তোরা আমার নাম করে? কি রে, তবে যে বললি তুই একটা ভালো চাকরি পেয়েছিস, মালিক আগাম ১৫,০০০ টাকা দিয়েছে। হ্যাঁ, চাকরি তো বটেই। প্রদীপদা বলেছেন দাদা যখন রাজি হয়েছে তখন প্রত্যেক মাসে ১৫,০০০ টাকা করে দেবে। ভোট হতে এখন অনেক দেরি। তোর যদি ইচ্ছে হয় বুথ দখল করা করবি, নাহলে আমরা 2 ভাই মিলে করব। এখন তো বেশ কিছু টাকা কামিয়ে নি,
তোরা যা করার করবি, কিন্তু আমার নাম করে টাকা আনলি কেন? তোর নাম না বললে উনি টাকা দিতেন না, তাই তোর নাম বলেছি। তোরা ওই 15,000 টাকা থেকে কত টাকা খরচা করেছিস? 1,400 টাকা তো। দে, বাকি ওই 11,000 টাকা আমাকে দে। কেন তোকে দেবো কেন? আমরা দুজনে বুদ্ধি খাটিয়ে টাকা আনলাম। আরে ভোটের তো এখন অনেক দেরি, তুই যদি প্রদীপদার হয়ে কাজ না করিস তাহলে করবি না। আমরা দুজনে 15,000 টাকা জোগাড় করে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তো লাটা চুকে যায়। না, ল্যাটা চুকে যায় না। কাল সকাল থেকে পাড়ার লোক জানবে যে আমি টাকাকে ওই প্রদীপ রায়ের সঙ্গে হাত মিলিয়েছি। জানুক না, তাতে তোর ক্ষতি কি? এতে বরঞ্চ তোর উপকারী হবে। তুই প্রদীপদার দলে যোগ দিয়েছিস, এটা পাড়ার লোক জানলে তোকে সমীহ করা শুরু করবে। আমি একজন অটোওয়ালা, অটো চালিয়ে নিজের পেট চালাই, কারো সমীহ আমার দরকার নেই। দে টাকাগুলো, দে টাকাগুলো দে। তুই বুঝতে পারছিস না দাদা? আমার বোঝার কোনো দরকার নেই, দে টাকাগুলো দে। আই মেজদার, দিয়ে দে না টাকাটা। না, আমি টাকা দেবো না। ভালো হবে না বলছি, টাকাগুলো দে। আমার সম্মান নিয়ে তোরা ছিনিমিনি খেলতে পারিস না। চালাস তো অটো, অটোওয়ালার আবার কিসের সম্মান জানিস? লোকেরা এখন অটোওয়ালাদের চাকর বাকর ভাবে। কি বললি? চার দয়াতে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিস, তাকে এভাবে অপমান করছিস? দে দে টাকাটা দে। আমি দেবো না। না তুই দে। আমি দেবো না মা। তুই দে। আমি দেবো না মা। তোর এত বড় সাহস, তুই আজ মার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, মার গায়ে হাত তুলেছিস? মার গায়ে হাত তুলেছিস? মার গায়ে। দে টাকাগুলো দে। বাইশটা মানে 11,000 আমার ভাইরা 4,000 টাকা খরচা করে ফেলেছে। খরচা করে ফেলেছে বললে তো শুনবো না, টাকাটা আমার এক্ষুনি চাই। এক্ষুনি বললে আমি টাকাটা কিভাবে দেবো? তোমার সব চালাকি আমার জানা আছে। 4,000 টাকা দরকার ছিল, ভাইদের পাঠিয়ে 15,000 টাকা নিয়ে ভালো মানুষের মতো এখন 11,000 টাকা ফেরত দিতে এসেছো। আপনি আমাকে ভুল বুঝছেন দাদা। তুমি কি তোমার অটো নিয়ে এসছো? হ্যাঁ। অটোটা তুমি রেখে যাও, 4,000 টাকা ফেরত দিয়ে অটোটা নিয়ে যাও। পাগল, আমি আমার নতুন অটোটা এখানে রেখে যাই আর আপনি আমার অটোর পার্টসগুলোকে রাতারাতি খুলে বেচে দেবেন? আমি অটোর পার্টস বেচে দেবো? হ্যাঁ, আপনাদের মতন রাজনীতি করার নেতাদেরকে আমি খুব ভালো করে জানি। আপনাদের আঁতে ঘা পড়লে রাতারাতি মানুষের হাত পা কেটে গায়েব করে দেন, আর এটা ধর সামান্য অটো। বাজে কথা বাদ দিয়ে শোনো, ওই 4,000 টাকা ফেরত না দিয়ে তুমি তোর অটো নিয়ে যেতে পারবে না। ওইটা কি হল? এই টাকাটা তো আপনি আমাকে দেননি, যাদেরকে দিয়েছিলেন আমি টাকাটা তাদেরকে দিয়ে দিচ্ছি, আপনি তাদের কাছে টাকাটা নিয়ে নেন। দাদা, পরিবহন মন্ত্রী দেবেন চক্রবর্তী ফিরেছেন শুনলাম, ওনাকে বলে কালই ওর অটো লাইসেন্সটা ক্যান্সেল করে দিন না। হ্যাঁ, হ্যালো, ও দেবেন বাবু? বলো, কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে আমাদের একটা অটো স্ট্যান্ড আছে। এমএলএ প্রদীপ রায়ের কিছু গুন্ডা আমাদের কাছ থেকে তোলা আদায় করে, সেটা দিতে অস্বীকার করাতে থানার বড়বাবু বলেছেন যে আমাদের অটো স্ট্যান্ডটা তুলে দেবে। তুই হিন্দু ব্রাহ্মণের ছেলে হয়ে আমার মতন একটা সামান্য মুসলমান মিস্ত্রিকে প্রণাম করিস, আমার খুব খারাপ লাগে বাবা। তুমি যখন এই কথাটা বলো না সিরাজ কাকা, তখন আমার আরো বেশি খারাপ লাগে। বাবা তোমার এই গ্যারেজেই কাজ করতেন। বাবা মারা যাওয়ার পর তুমি যদি আমাকে হাতে করে কাজ না শেখাতে, তাহলে তো আমার পুরো সংসারটাই ভেসে যেত। এত মাংস কে আনলো? স্বপন আর তপন আর চাকরি পেয়েছে, ওরাই মাংস কিনে নিয়ে এসেছে। তোরা এমএলএ প্রদীপ রায়ের 15,000 টাকা ফেরত দিয়েছিস? ফেরত নিলে তো ফেরত দেবো, উল্টে উনি আমাদের 10,000 টাকা আরো দিয়েছেন। প্রদীপদা বলেছেন উনি মাসে মাসে আমাদের 10,000 টাকা করে দেবেন। মাসে মাসে যে 10,000 টাকা দেবেন, তোরা কি কাজ করবি ওনার হয়ে? তা জেনে তুই কি করবি? আজ আমরা মাইনে পেয়ে
প্রথম বাজার করবি, তাই আজ তোকে মাংস দিই। কাল আমরা আলাদা বাজার করব, আলাদা খাবো। আমরা আলাদা খাবো শুনে মা বলে দিয়েছে কাল থেকে আমাদের জন্য আলাদা রান্না করে দিতে পারবে না, তাই কাল থেকে রত্না এসে আমাদের জন্য রান্না করে দিয়ে যাবে। রত্না? রত্নাকে? আমার বান্ধবী। ও এসে আমাদের বাড়িতে রান্না করবে কেন? নিজেকে ছাড়া তো কাউকে ভালোবাসলি না, তা বুঝবি কি করে যে রত্না কেন এসে আমাদের জন্য রান্না করে দিয়ে যাবে? রুনো, তুই ঠিক করে নে তুই কোন দলে থাকবি। দাদার দলে যদি থাকিস তাহলে ওই সকালে শুকনো মুড়ি, দুপুরবেলা আলু সিদ্ধ ডাল ভাত, আর সপ্তাহে একদিন ওই ছোট্ট মাছ পাবি। আর আমাদের দলে থাকলে স্বপন বলে দে। হ্যাঁ দেখ, আমাদের দলে থাকলে তুই ব্রেকফাস্টে পাবি পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, কোনো দিন অমলেটও পাবি। আর দুপুরে ধর এক এক দিন এক এক রকম মাছ, বড় বড় পিস, আর নানা রকম তরকারি, ডাল, এসব তো আছেই। আর রাত্রেটা তুই বল। বলবা? হুম, রাত্রে ওই মাংস, লুচি, পোলাও, তাছাড়া মিষ্টি আর পায়েস তো থাকবেই। তোকে 2টো শাড়ি তো দিয়েছি, পুজোর আগে আরো 5খানা দেবো। হ্যাঁ, আর রত্নাকে নিউ মার্কেট পাঠিয়ে তোর জন্য স্নো পাউডার, লিপস্টিক, অবশ্য তোর ইচ্ছে করলে তুই নিজেই রত্নার সাথে যেতে পারিস, নিজের পছন্দের জিনিস নিজে কিনে আনবি। এত কি ভাবছিস রুনু? তোর বর্দা তো একটা সামান্য অটোওয়ালা, তার তো ক্ষমতা নেই তোকে অনেক কিছু কিনে দেওয়ার, ভালো মন্দ খাওয়ানোর। তুই বরং ওদের দিকেই চলে যা। আর তাছাড়া ওরাই তো তোর নিজের দাদা, আমি তো তোর আপন দাদা নই। আপন পর আমি বুঝি না বর্দা। ছোটবেলা থেকে তোকেই বর্দা বলে ডেকে এসেছি। জীবনের যা কিছু চাওয়া সব তো তোর কাছ থেকেই পেয়েছি। আমি তোকে ছেড়ে অন্য কোনো দলে যেতে পারবো না। দে দে তাহলে আমাদের মাংসের বাটিতে দে, রাস্তার কুকুরটাকে দিয়ে আসি। তুই কি রে, ছোট বোনটাকে মাংস খেতে দিয়ে ওর মুখের সামনে থেকে মাংসের বাটিটা তুলে নিলি? কেন তুমি ওদের এসব কথা বলছো মা? ওরা টাকার জোরে আমাকে বর্দার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। ওরা ভুলে গেছে বর্দা আমাদের জন্য কি কি করেছে। সব বেঈমানের দল। চুপ করো, চুপ করো। করছিস কেন? আমার চোখের সামনে আমার ছোট বোনের মুখ থেকে মাংসের বাটি কেড়ে নেবে, আমি চুপচাপ বসে দেখবো? আমি সামনে পাঞ্জাবি দোকান থেকে রুনুর জন্য মাংস কিনে নিয়ে আসছি। তোরা আমার পেটের ছেলে, তোদের আমি সাবধান করে দিচ্ছি। রতনের বুকে যে আঘাত তোরা দিলি, একদিন সেই আঘাত শতগুণ হয়ে তোদের বুকে এসে বিঁধবে, আমি বলে রাখছি, আমি বলে রাখছি। আমি জানি ব্যথাটা তোর কোথায় লেগেছে, কিন্তু কি করবি বল? ওরা যদি অতীতকে ভুলে যায়, আমি বা তুই তার কি করতে পারবো? অনেক রাত হয়েছে, ঘুমাবি না? মা 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 মা, কি হলো? আমরা বাজারে গেলাম, এই ফাঁকে তুমি আমাদের ঘর থেকে পাউরুটি, কলা, ডিম সিদ্ধ ওদের দিয়ে দিলে। হ্যাঁ রে তপন, তোদের কি ধারণা যে দেশের সব মুরগি শুধু তোদের জন্য ডিম পারে? বেকারিতে শুধু তোদের জন্যই রুটি তৈরি হয় বুঝি? সব কলা গাছে শুধু তোদের জন্যই কলা হয়? তুই তো কাল রাতে পাঞ্জাবির হোটেল থেকে শুধু মাংস নিয়ে এসেছিলি, তাহলে এসব এলো কোত্থেকে? আমি নিয়ে এসছি।
এখনই মিষ্টি পানটা নিয়ে এলাম। ডিম রুটি কলা খাওয়ার পর খাবে। তুই এত টাকা পেলি কোথায়? কোথায় পেলাম? রুনুদি, মাসিমা, তোমরা একটু ভেতরে ঘরে যাও না। ওরা ভেতর ঘরে কেন যাবে? না মানে আমি একটু লকারটা খুলবো তো। এই ছোট, মার খাবে কিন্তু। ও সকালে এসে যখন শুনলো তোরা রুনুর মুখের সামনে থেকে মাংসের বাটি তুলে নিয়েছিস, তখন ও বাজারে গিয়ে ডিম পাউরুটি কলা আর এত বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। যখন কিনি তখন ইলিশ মাছটা লাফাচ্ছিল। মারবো টেনে এক চড়। ইলিশ মাছ আবার লাফায় নাকি? বর্দার দয়াতে বড় হয়ে আপনারা মাথা নিচু না করে যদি তিরিং মিরিং করে লাফাতে পারেন তাতে কোনো দোষ হয় না, আর ইলিশ মাছ লাফালেই দোষ। এই বাজে কথা ছাড়, এতগুলো টাকা পেলি কোথায়? ও তোদের মতো এমএলএ সাহেবের কাছে হাত পেতে ভিক্ষেছে টাকা নেনি, রীতিমতো খেটে রোজগার করেছে। জল ন্যাকড়া দিয়ে অটোর ময়লা পরিষ্কার করে আমি টাকা কামাই। ওই জল ন্যাকড়া দিয়ে যদি মনের ময়লা পরিষ্কার করা যেত তাহলে আমি ছোটুকে বলতাম রোজ সকালে এসে তোদের দু ভাইয়ের মনের ময়লাটা যেন পরিষ্কার করে দিয়ে যায়। ওদের মনে জং পড়ে গেছে, জলে পরিষ্কার হবে না, অ্যাসিড লাগবে। এই কি হচ্ছে নাকি? যা যা গেলে পালা 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 বলছি পালা। তোর লজ্জা করে না দাদা? ওইটুকু একটা ছেলে দিন রাত খেটে টাকা রোজগার করে আর তুই বসে বসে ওর পয়সা খাস? আরে তুমি জানো এ আমার কে? কে? আমার গুরু। কি তপন, তুমি তো বলেছিলে তোমাদের বড় বাড়ি আছে, গাড়ি আছে, অটোটাই কি তোমাদের গাড়ি? আচ্ছা, বিয়ের পর কি আমাকে একটা অটোওয়ালার সঙ্গে এক বাড়িতে থাকতে হবে নাকি? এখনো তুমি এ বাড়ির বউ হয়ে আসোনি। এই বাড়িতে দাঁড়িয়ে ফের যদি অটোওয়ালা বলে কথা বলো তাহলে আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। কি হচ্ছে নাকি মা? ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? ও হচ্ছে আমাদের তপনের বন্ধু। আর তাছাড়া ও তো কোনো ভুল কথা বলেনি। অটোওয়ালা, মাছওয়ালা, বিড়িওয়ালা এদেরকে তো কেউ ভদ্রলোক বলে না। এতই যদি বোঝেন তখন ছোট ভাইয়ের মান সম্মান নিয়ে এরকম ছেলে খেলা করছেন কেন? বাড়িটা ছেড়ে দিয়ে ওদের একটু মাথা উঁচু করে বাঁচতে দিন না। মেজদার মুখে শুনেছি আজ থেকে আপনি আমাদের বাড়িতে পার্ট টাইম রাঁধুনির কাজ করবেন। যান রান্নাঘরটা ওদিকে গিয়ে কাজ শুরু করুন। কি বললে? আপনার কত মাইনে ঠিক হয়েছে জানি না, মেজদা ছোটদা যদি ঠিক সময় আপনাকে মাইনে না দেয় এই অটোওয়ালাকে বলবেন ঠিক দিয়ে দেবেন। এই তুমি কিছু বলতে পারছো না? রুনু, ভালো হবে না, ভদ্রভাবে কথা বল। আমরা ভদ্র মহিলাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলি রে, এইরকম মাইনে করা রাঁধুনিদের সঙ্গে না। এই মুখ সামলে কথা বলো। এই চলো চলো, এরা অশিক্ষিত। একটা অটোওয়ালার বোনের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করবে? চলো, ওইদিকে আমাদের একটা ঘর আছে, চলো। শুনে রাখুন বুড়ি, আমি এ বাড়িতে এসে না আপনাদের এক এক করে সবাইকে তাড়াবো। এই যে ভদ্রলোকের মেয়ে, তপন থেকে তুমি আমাকে অটোওয়ালা অটোওয়ালা বলে যাচ্ছ, আমি কিচ্ছু বলিনি। তপন স্বপন মায়ের অপমান মুখ বুঝে সহ্য করতে পারে, কিন্তু আমি করবো না। আমার সামনে যদি রতন, সোনাকে ভেতরে নিয়ে যা, নইলে কিন্তু আমি তোদের তিনজনকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দেবো। ঠিক আছে, যা। কে কাকে বার করবে সেটা আমিও দেখে নেব। চলো স্বপন, চল। তোকে এত বড় কথা বলল আর তুই কিছু বললি না? কি বলবো? আমাকে চলে যেতে বললে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর আমি বুঝি এদের সঙ্গে থাকবো? শত কষ্ট হলেও তোমাকে থাকতে হবে মা। শত হলেও তুমি তো ওদেরই মা, ওদের ছেড়ে তুমি কোথায় যাবে?
কি ব্যাপার? আপনি আমার গাড়ির চাবিটা নিলেন কেন? আপনি আমার অটোটায় মারলেন কেন? গাড়ির স্টিয়ারিংটা হঠাৎ ঘুরে গেল, আমি কি করব? ভবিষ্যতে যাতে আপনার স্টিয়ারিংটা না ঘোরে তার ব্যবস্থা করার জন্য চাবিটা দিলাম। আমার অটোটা চার মাথার মোড়ে সিরাজউদ্দিনের গ্যারেজে সারাতে দেবো। ওখানে গিয়ে জেনে আসবেন যে আমার অটোটা সারাতে কত টাকা লাগবে, আর তার সঙ্গে আমার সারাদিনের রোজগারের 500 টাকা সিরাজউদ্দিনের কাছে দিয়ে চাবিটা নিয়ে আসবেন। তা না হয় হলো, কিন্তু আমি এখন কি করে যাব? অটোতে যাবেন? ও হ্যাঁ, আপনার পরিচয়টা আমার জানা হলো না। আমার নাম ঝিলিক রায়, এমএলএ প্রদীপ রায়ের মেয়ে আমি। ও তাই বলুন। তাই এতক্ষণে বুঝতে পারলাম যে আপনার ওই গাড়ির স্টিয়ারিংটা আমার অটোর দিকে ঘুরে গেল কেন। যেমন বাপ তা তেমনি মেয়ে। শুনুন, আপনি একটা কাজ করবেন, আপনাদের দুজনে না একটা করে ছবি দেবেন, আমি আমার ঘরে বাঁধিয়ে রাখবো। চলুন। তুই সেই অটোওয়ালা না? আমাকে জিজ্ঞেস না করে এই ঘরে কেন ঢুকেছিস? আমি তো স্যার মুখ্য অশিক্ষিত অটোওয়ালা, থানার এত সব নিয়ম কানুন আমি। আপনি যে স্যার ঘুষের টাকা গুনছিলেন এটা আমি কাউকে বলবো না, আপনিও বলবেন না। না কি চাই তোদের? আমরা একটা ডায়েরি করতে এসেছি। কিসের ডায়েরি? আমি অটো চালিয়ে আসছিলাম, আমার অটোর পেছনে সিটে দিদিমণি বসেছিলেন। তো হঠাৎ জোরে গাড়ি চালিয়ে এসে এমএলএ প্রদীপ রায়ের মেয়ে ঝিলিক আমার অটোটাকে মারে। আমার অটোটা উল্টে যায়, আমরা দুজনেই পড়ে যাই। এই দেখুন না আমার হাতে চোট, আর এই দিদিমণির মুচকে গেল। কোনো প্রমাণ আছে? প্রমাণ? কিসের প্রমাণ স্যার? এই যে বললি এমএলএ প্রদীপ রায়ের মেয়ে তার গাড়ি দিয়ে তোর অটোতে ধাক্কা মেরেছে, তার কোনো প্রমাণ আছে? আমরা কি মিথ্যে কথা বলছি? আমার হাতে ব্যান্ডেজ দেখে বুঝতে পারছেন না? শুনেছি এমএলএ প্রদীপ রায়ের সঙ্গে তোর সম্পর্কটা মোটেই ভালো না। তার মেয়েকে ফাঁসাবার জন্য তুই যে ওর হাতে ব্যান্ডেজ বেঁধে নিয়ে আসিস, তার কি প্রমাণ আছে? তাহলে আপনি ডাক্তার ডেকে এনে পরীক্ষা করে দেখুন যে ওনার হাতে চোটটা লেগেছে কিনা। চোট হয়তো লেগেছে, কিন্তু ওটা যে এমএলএ মেয়ের জন্যই লেগেছে তার তো প্রমাণ দিতে হবে নাকি? ও, তার মানে আপনি ডায়েরি নেবেন না? বললাম তো প্রমাণ নিয়ে আয়। প্রমাণ? এটা কি হলো? তুই আবার চড় মারলি কেন? আমি আপনাকে চড় মেরেছি? কই না তো। হ্যাঁ, আমায় চড় মেরে বলছিস চড় মারিসনি? আমি যে আপনাকে চড় মেরেছি তার কোনো প্রমাণ দেখাতে পারবেন আপনি? ওসিটা কোথায় গেল রে? ওই তো নিচে বাবা। এই কি বীরেন বাবু, আপনি চেয়ার থেকে পড়লেন কি করে? স্যার, এই চেয়ারের পাটা হঠাৎ করে স্লিপ করে গেল। আমি কি আপনাকে তুলে ধরবো স্যার? না, আমি নিজেই উঠতে পারবো। তাহলে আপনি উঠুন, আমরা যাই। না, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। আমার তো যা করার আমি তাই করে দিয়েছি, আর আমরা এখানে থেকে কি করবো স্যার? আপনি আমার কাছে যে প্রমাণ চাইছিলেন সেটা এবারে এনারা দিয়ে দেবেন, কিন্তু আপনি কিভাবে চেয়ার থেকে পড়ে গেলেন সেই প্রমাণটা কিন্তু কেউ দিতে পারবে না স্যার। চলি। মেম সাহেব, ভেবেছিলেন যে সিরাজ কাকার বয়স হয়ে যেতে বাবার পোষা গুন্ডাগুলোকে এখানে এনে ভয় দেখি চাবিটা নিয়ে নেবেন? আরো 100 লাগবে।
কেন 100 দেবো কেন? 900 কথা হচ্ছে, 900 দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার এই যে এতটা সময় নষ্ট হলো তার দাম দিতে হবে না? তাড়াতাড়ি দিয়ে দিন ম্যাডাম, নাহলে ট্যাক্সের মিটারের মতন টাকার মিটারটা বাড়তে থাকবে। এর শোধ আমি তুলবো। যেদিন শোধ তুলবেন বলে ঠিক করবেন সেদিন ব্যাগে একটু বেশি টাকা রাখবেন। আর ছোট্ট একটা ধাক্কায় 1000 টাকা কেন, বড় ধাক্কা হলে কি করবেন? তোর এত বড় সাহস, তুই রুনুর গায়ে হাত তুলছিস? তুই জানিস না ও আমাকে কি বলেছে? আমি সব জানি, ঘরে ঢুকতে গিয়ে আমি সব শুনেছি। কি হয়েছে মা? না, তেমন কিছু নয়। ওরা রান্নাবান্না করে খেয়েছে, তাই তপন বলছিল ওদের এঁটো বাসনগুলো মেজে দিতে। তপন, তোরা যা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না। এরপরে যদি মাকে আর একটা অপমানজনক কথা বলিস, তোদের দুজনের গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দেবো। বার করে দেবেন মানে? এটা কি আপনার একার বাড়ি নাকি? এ বাড়িতে আপনার যেমন ভাগ আছে ওদেরও ঠিক তেমনই ভাগ আছে। এই মেয়ে, এখনো তো তুমি এ বাড়ির বউ হয়ে আসনি, তুমি আমাদের কথার মধ্যে কথা বলছো কেন? আমি ওকে কথা বলার অধিকার দিয়েছি মা। মাস দুয়েক আগে ওকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। রেজিস্ট্রি করে জমি, বাড়ি, গরু, ছাগল কেনা যায় শুনেছি, কিন্তু রেজিস্ট্রি করে বউ কেনা যায় তো শুনিনি। এই, তুই চুপ কর। নিজে যেমন একটা ছোট লোক তেমন একটা ছোট লোকের ছেলেকে ধরে নিয়ে এসেছে। চুপ করো। এতক্ষণ তোমরা যা বলেছ আমি মুখ বুঝে শুনেছি। রতনের নামে যদি আর একটাও বাজে কথা বলো। কি করবে মা? কি করবে তুমি? ওর গায়ে হাত তুলবে? হ্যাঁ, দরকার হলে তাই তুলবো। চল মেজদা, এবারই ছেড়ে আমরা একটা ফ্ল্যাটে চলে যাই। হ্যাঁ, তাই চল। কত টাকা রোজগার করিস যে ফ্ল্যাট কিনবি? ফ্ল্যাট কিনতে গেলে নিজেরাই ফ্ল্যাট হয়ে যাবি। শুনো, চুপ কর। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। মা, আমাদের বাসন মাজার কি হবে? আজ থেকে মা আর তোদের ওদিকে যাবে না। তোদের নিজেদের বাসন মাজার ব্যবস্থা তোরা নিজেরাই কর। অটো অটো অটো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অটো। ম্যাডাম, আজ অটোতে উঠলেন, গাড়ি কোথায়? ড্রাইভিং লাইসেন্স নেই বলে বাবা গাড়ি নিয়ে বেরোতে দিল না। আচ্ছা, কোথায় যাব? নাও তোমার টাকা। দেখুন না, পিঠের মধ্যে কি একটা পড়লো, প্লিজ। গড, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, হেল্প মি, বাঁচাও প্লিজ, হেল্প মি, বাঁচাও। এই অটোওয়ালাটা আমার সাথে অসভ্যতামি করছে। এই অটোওয়ালার অটোতে যখন আসছিলাম তখন আমার যা তা নোংরা কথা বলছিল। পাত্তা দিনই দেখে অটো থেকে নামতেই আমার জামাটা টেনে ধরেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন উনি। আমি পেটের দায়ে অটো চালালেও আমি একটা ভদ্রলোকের ছেলে। ম্যাডাম, আমার সঙ্গে লড়তে হলে ভদ্রলোকের মতন লড়ুন। আমি গরিব বলে, মিথ্যে কথা বলে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করবেন না। ম্যাডাম, আমি আপনাদের মতন লেখাপড়া শিখিনি, কিন্তু আপনি লেখাপড়া শিখে আজ আমাকে যে অপমান করলেন, তাতে মনে হচ্ছে লেখাপড়া না শিখে আমি ভালোই করেছি। শুধুমাত্র আপনার বাবাকে খুশি করতে গিয়ে আজ আপনি আমাকে যে অপমান করলেন, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। চলি, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। চলো না, সিনেমায় যাই। আজ যেতে পারবো না। কিচ্ছু হবে না, চলো না। আজ গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। একদিন যাবো। রুনু আর নোচে একসাথে বাড়িতে যদি কেউ জানতে পারে? কি হবে?
সাথে প্রেম করছে। ওর সাথে কোথায় যাচ্ছিস? ও আমার বন্ধু নোচে চৌধুরী, বেনফিশে ওর একটা চাকরির জন্য এসেছে। থাক, ওর পরিচয় আমাকে দিতে হবে না, ওকে আমি খুব ভালো করে চিনি। একটা তোলাবাজ, প্রদীপ রায়ের ভাড়াটে গুন্ডা। তুই ভুল করছিস বড়দা, ও প্রদীপ রায়ের গুন্ডা নয়। ওকেই জিজ্ঞেস কর যে ও প্রদীপ রায়ের বাড়িতে যায় কিনা। প্রদীপ রায়ের বাড়িতে গেলে প্রদীপ রায়ের গুন্ডা হয়ে গেল? মেজদা ছোটদা তো রোজ দুবেলা প্রদীপ রায়ের বাড়িতে যায়, তাহলে তো বলতে হয় মেজদা ছোটদা প্রদীপ রায়ের ভাড়া করা গুন্ডা। আমার সঙ্গে তর্ক করবি না, চল আমার সঙ্গে। বড়দা আমার হাতটা ছাড়, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ওর মতন একটা তোলাবাজের সঙ্গে তোর কি কথা থাকতে পারে? চল আমার সঙ্গে। বড়দা ও আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসার আর লোক পেলি না? আয়। ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দে বড়দা, নাহলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। ওর হাতটা ছেড়ে দাও। তুই ওর গায়ে হাত তুলে আমি কিন্তু থানা পুলিশ করবো। মেয়েদের চরিত্রটা বড় অদ্ভুত রে রতন। তারা যদি কাউকে একবার ভালোবাসে তাহলে তার জন্যে মা, বাবা, ভাই, বোন সবাইকে দূরে ঠেলে দিতে পারে। এই সময় ওরা কিছু বোঝে না, বুঝতে চায়ও না। আমি তো ভাবতেই পাচ্ছি না সিরাজ কাকা, রুনু, আমার রুনু এক গাদা লোকের সামনে আমায়। সিরাজ কাকা, আমি তো ভালোই চেয়েছিলাম। এই একটা সময় মেয়েরা বুঝতে পারে না কোনটা ভালো আর কোনটা মন্দ। বুঝতে পারে না বলে তো ওকে আরো ভালো করে বুঝিয়ে দিতে হবে। না রতন না, এখন এ ব্যাপারে ওর সঙ্গে তুই কোনো কথা বলবি না। ওরে এখন তুই ভালো কথা বললে ও সেটাকে মন্দ বলে ভাববে। ও এখন প্রেমে অন্ধ। রুনু কখন বাড়ি ফিরেছে? এই কিছুক্ষণ আগে। তোকে দারুণ মনে। স্বপন ঠিকই বলেছে। তুই তুই ওকে আর কিছু বলতে যাস না। ও যার তার সঙ্গে মিশবে, যা ইচ্ছে তাই করবে, আর ওকে কিছু বলা যাবে না। ও যখন ওর ভালোটা বুঝতে চাইছে না। মা, আমি হচ্ছে ওর বড়দা। এইটুকু বয়স থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও ভুল করে তিলে তিলে শেষ হয়ে যাবে আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবো? হ্যাঁ, তাই দেখবি। ওর মেজদা ছোটদার কথায় নাচছে, তুই কিছু বলতে গেলে ও তোকে অপমান করবে। নতুন করে আর কি অপমান করবে মা? এক হাট লোকের মাঝখানে ওর চোখের সামনে নোচে আমাকে মেরেছে, আর নোচেকে মারতে গেলে ও আমাকে বলেছে যে ও থানা পুলিশ করবে। এর চেয়ে বেশি আর বাড়িতে কি অপমান করবে মা? বাবা মারা যাবার সময় আমি বাবাকে কথা দিয়েছিলাম যে ওদেরকে আমি আজীবন বুকে আগলে রাখবো, কোনোদিনও বাবার অভাবটা ওদের বুঝতে দেব না। শুধু অপমানের ভয় আসতো আমি পিছিয়ে আসতে পারবো না মা। ওকে ভুল পথ থেকে সরিয়ে আনতেই হবে। তুমি একবার রুনুকে ডাকো, বলো আমি ডাকছি। কি হলো মা, যাও গিয়ে ডাকো। ওরা 3 ভাই বোন মিলে একজোট হয়েছে, তুই কিছু বলতে গেলে ওরা তোর উপর ঝাঁপিয়ে পড়বে। নোচের মতন একটা তোলাবাজ রাস্তায় আজ আমার গায়ে হাত তুলেছে। বাড়িতে না হয় ছোট ছোট 2 ভাই মিলে আমাকে মারবে, মারুক, তবে রুনুকে আমি ফিরিয়ে আনার একবার শেষ চেষ্টা করবো মা। যাও মা, যাও, যাও গিয়ে ওকে ডাকো, যাও।
টুনু, একবার এ ঘরে আয়, বড়দা ডাকছে। মাথা গরম করিস না রতন। আমায় ডাকছিস? কাল থেকে তুই আমাকে জিজ্ঞাসা না করে বাড়ি থেকে বেরো না। বেরোবো না মানে? আমার কলেজ আছে না? আজ তো নিজের চোখে দেখলাম যে তুই কলেজে গিয়ে কি করিস। তোকে আর কলেজে যেতে হবে না। তুই মূর্খ হয়ে আছিস বলে আমাকেও মূর্খ হয়ে থাকতে হবে নাকি? কি বললি? কি বললি? মা, মা, তুমি তোমার এই বড় ছেলের হয়ে যখন তখন আমার গায়ে হাত তুলবে না। আমি তো অন্যায় কিছু বলিনি। একটা মূর্খ অটোওয়ালাকে মূর্খ বলেছি। দাদা, আমি আর স্বপন ঠিক করেছি কাল কালীঘাটে নিয়ে গিয়ে নোচের সাথে আমাদের বোন রুনুর বিয়ে দেব। মা থাকতে আমি থাকতে তোরা ওর বিয়ে দেওয়ার কে? আমরা ওর দাদা, নিজের দাদা। ওর কিসে ভালো হবে সেটা ওর নিজের দাদারা ঠিক করবে, সৎ দাদা নয়। কি তোরা এত বড় কথাটা ওকে বলতে পারলি? শোন স্বপন, আমি রুনুর সৎ দাদাই হই কিংবা অসৎ দাদা, আমি বলছি কাল থেকে রুনু এই বাড়ির বাইরে যাবে না। দেখ, আমি নয় ওর নিজের দাদা নই, কিন্তু তোরা তো ওর নিজের দাদা। আর তোরা তো ওই নোচেকে এমএলএ প্রদীপ বাবুর বাড়িতে দেখেছিস। নোচের মতন একটা তোলাবাজ গুন্ডা কি আমাদের রুনুকে বিয়ে করার যোগ্য? দেখ এটা, এটা কি? রুনু, তুই ওটা দাদাকে দিলি? দাদা কি লেখাপড়া জানে যে ওটা পড়তে পারবে? শোন দাদা, ওটা রুনুর বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট অনুযায়ী ওর বয়স এখন 22। মেয়েরা যখন 18 বছর পেরিয়ে যায় তখন ওরা সাবালিকা হয়ে যায়। ওদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারে না। আরে দাদা তো দূরের কথা, বাবা মা এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও কিচ্ছু করতে পারবে। তার মানে মেয়েরা সাবালিকা হয়ে গেলে তারা যতই ভুল করুক সবাইকে দূর থেকে দাঁড়িয়ে তা চুপচাপ দেখতে হবে? হ্যাঁ, আইন তাই বলে। এ কেমন আইন? এই এক টুকরো কাগজ আমার ছোট্ট বোনটাকে মুখ থেকে কেড়ে নিয়ে যাবে। হে কেমন আইন? আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। রনু, আমি তোর মা হয়ে আমি তোকে কোনো অভিশাপ দেব না। শুধু এটুকু বলবো, রতনের এক ফোঁটা চোখের জল যদি মাটিতে পড়ে তাহলে বন্যা হয়ে তোকে ভাসিয়ে নিয়ে যাবে। শেষমেশ জয়টা তাহলে আমাদেরই হলো। দাদার সঙ্গে থাকলে এত কিছু খেতে পেতিস। নে নে নে, খা খা। বড়দাকে কেমন আচ্ছা করে দিলাম বল। অমন করে চোখের জল ফেলিস না রতন। তোর চোখের জলে রনুর অমঙ্গল হবে। এ সংসারে তুই শুধু দিয়েই গেলি, পেলি না কিছুই। পেলাম না কি বলছো? তোমার মতন মা পেয়েছি না। এমন একজন মা যে তোর জন্য কিছুই করতে পারছে না। ওরা 3 ভাই বোন মিলে তোকে অপমান করছে, আর আমি দেখেও চুপ করে থাকতে হচ্ছে। আমার উপর থেকে রাগ এখনো কমেনি? শুধু বাবা নয়, আমিও মানুষ চিনতে ভুল করেছি। জুতো মেরে গরুদান করতে এসছেন? गुरु माफ করে দাও, जोड़ी बन जाएगा।
দাও। কি দেব? টাকা দেবে, টাকা আবার কি হপ্তা? আমি তো তোকে বলেছি নচে, এই অটোওয়ালারা আর তোকে কোনো টাকা দেবে না। আচ্ছা তুমি টাকা না দিলে তোমার বোনকে খাওয়াবো কি? হ্যাঁ বলো। আমি তোকে ভালোভাবে বলছি নচে, তুই এখান থেকে চলে যা। না, আমি হপ্তা না নিয়ে যাব না। আর তুমি তো আমার বড় শালা, বোনের কথা ভেবে কিছু টাকা দিয়ে দাও। তুই আজ ওকে মেরেছিস কেন? বল কেন মেরেছিস? আমি যদি সত্যি ওকে মারতাম তাহলে ওকে নিয়ে তুই পায়ে হেঁটে এখানে আসতে পারতিস না, ওকে খাটিয়ায় আনতে হতো। শুনলে মা, শুনলে ওর কথা? কি হয়েছে বলবি তো? আমি অটোওয়ালাদের হপ্তা দেওয়ানো বন্ধ করে দিয়েছিলাম, আর আজ নোচে স্ট্যান্ডে গিয়ে আমার কাছে হপ্তা চেয়েছে। ও ভেবেছে যেহেতু আমার বোনকে বিয়ে করেছে তাই। খবরদার গোটা, তুই আমাকে আর তোর বোন বলবি না। তোর বোন মরে গেছে। ফের যদি কোনো দিন তুই ওর গায়ে হাত তুলেছিস, আমি কিন্তু সেদিন বড় ছোট মানব না। আমিও সেদিন তোর গায়ে হাত তুলব। চলো। আমি খুব দুর্বল হয়ে গেছি, তাই না রতন? নইলে আমার সামনে রনু তোকে এত বড় কথা বলে গেল, আর আমি পায়ের জুতো খুলে ওকে মারতে পারলাম না। কেন জানিস? শুধু নচে ওকে এখানে ফেলে যাবে সেই ভয়ে, শুধু সেই ভয়ে, শুধু সেই ভয়ে। নচে হুমকি দিয়ে গেছে, প্রত্যেক মাসের 7 তারিখের মধ্যে 2000 টাকা ওদের বাড়িতে পৌঁছে না দিলে ও রনুকে এখানে ফেলে রেখে চলে যাবে। যারা জোর করে ওর বিয়ে দিয়েছে ওই দুই দাদাকে বলো প্রত্যেক মাসে 2000 টাকা ব্যবস্থা করতে। হ্যাঁ, আমি তাই বলেছি। ওই টাকার ব্যাপারে আমি রতনকে কিছু বলতে পারবো না। তোরা 2 ভাই আর বোন মিলে রতনকে যা নয় তাই বলে অপমান করেছিস। এখন তোরা দেখা, তোদের বোনকে তোরা কতখানি ভালোবাসিস। ওরা জোর করে এই কাণ্ডটা করলো তোকে অপমান করার জন্য। ওরা উঠে পড়ে লেগেছিল, এখন বুঝুক ঠেলা। আমি ওদের মা হয়ে বলছি রতন, তুই একটা টাকাও দিবি না। তাতে যদি নচে রুনুকে ফিরিয়ে দিয়ে যায়, দেখ বড় কত পাখি। দেওয়ার ইচ্ছে থাকলেও এত টাকা আমি কোত্থেকে দেবো মা? প্রত্যেক মাসে অটোর কিস্তি বাবদ ব্যাংকে আমাকে 1000 টাকা করে দিতে হয়। সারাদিন অটো চালিয়ে আমি কত টাকা বা রোজগার করি মা? স্বপন তপন নচির বুকের উপর বলে দিল এত টাকার ব্যবস্থা ওরা করতে পারবে না। নচিও নাছড় বান্দা, ও তোর অনুর সামনেই বলে গেল। আমি তো বিয়ে করতে চাইনি, আমি বেকার জেনেও আপনারা তো জেদাজেদি করে বিয়েটা দিলেন। ওরা তেজ দেখি আমার মেয়ের জীবনটা শেষ করে দিল। মা, আমি বেঁচে থাকতে রুনুর জীবন শেষ হয়ে যাবে এই কথাটা তুমি ভাবলে কি করে মা? রুনু আমাকে যতই অপমান করুক, যতই বলুক যে আমি ওর নিচের দাদা নই, কিন্তু আমি তোদের আপন ভাই বোন ছাড়া আর কিচ্ছু ভাবি না মা। তুমি কেঁদো না মা। আমি যদি বেঁচে থাকি প্রত্যেক মাসের 1 তারিখে রুনুর শ্বশুর বাড়িতে 2000 টাকা করে পৌঁছে যাবে।
আমার পেট তো একটা কয়লার খনি বাবা, তাই তো ওদের মতো তিনখানা কয়লার টুকরো জন্ম দিয়েছি। না হলে তো তোর মতো একটা হীরের টুকরো ছেলে পেটে ধরতাম। যে আমার কত বড় দুঃখ। পেটে ধরনি তো কি হয়েছে, বুকে তো ধরেছ। একদিনের জন্য কখনো বুঝতে দাওনি যে আমি তোমার ছেলে নই। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ মা, তাই জানি না যে পুনর্জন্ম হয় কিনা। তবে যদি হয়, ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে আগামী জন্মে আমি তোমার পেটের ছেলে হয়ে জন্মাতে পারি। কি হয়েছে সিরাজ কাকা? আরে দেখ না রে, আমি 250 টাকা চাঁদা দিতে পারবো না বলাতে আমার নতুন টায়ারটা নিয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে রে, কি হচ্ছে? সিরাজ কাকার বয়স হয়েছে, আগের মতন কাজ করতে পারে না। 250 টাকা দেবে কোথেকে? দে টায়ারটা দিয়ে দে। না ঠিক আছে ঠিক আছে, যাও 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 যাও, টায়ারটা নিয়ে চলে যাও, যাও যাও। নাও, টায়ার নিয়ে যাবে না, টায়ারটা দিয়ে দে। 250 টাকা দিতে বল, রেখে দিচ্ছি। না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। সিরাজ কাকা, তুমি আমাকে ছোটবেলা থেকে শিখিয়ে এসেছো অন্যায় না করতে, আর আজ ওরা তোমার চোখের সামনে অন্যায় করছে আর তুমি চুপ করে আছো। না, তুই যখন এসে পড়েছিস তখন। না সিরাজ কাকা, আজ আমি আর ওদের গায়ে হাত তুলব না। আজ তোমার টায়ার তুমি নিজেই কেড়ে নেবে। আমি? ছোটবেলায় আমি বিপদে পড়লে তুমি আমার পেছনে দাঁড়িয়েছো, আর আজ আমি তোমার পেছনে দাঁড়াচ্ছি। কেউ তোমার গায়ে হাত তুলে তাকে মেরে গ্যারেজে পুঁতে দেবে। যাও, কে কেড়ে নাও তোমার টায়ারটা, যাও। সিরাজ কাকা, তোমার টায়ারটা কেড়ে নাও। চল। তোর বোন নোচেকে অনেক সুদরে দিয়েছে। মাত্র 1 টাকা, মাত্র 1 টাকা করে যদি আমরা পশ্চিমবাংলার সমস্ত অটোওয়ালারা এই ফান্ডে জমা করতে পারি, তাহলে আমরা ওই অনাথ আশ্রমকে বাঁচাতে পারবো। এই বছরের দুর্গাপুজোর থেকে শুরু হবে আমাদের যাত্রা। ওই অনাথ শিশুগুলোর মুখে হাসি ফোটাতে ওই অনাথ আশ্রমের চত্বরেই আমরা এবছর দুর্গাপুজো করব। এটার অনুসারী কেমন হয়েছে বলো তো? বাহ, ওরা তো মাসে মাসে 2000 টাকা করে পাচ্ছে। হঠাৎ আবার শাড়ি আনতে গেলি কেন? সামনেই তো পুজো, একটাই তো বোন, ছোট বোনটাকে কিছু দেবো না? সকাল 5টায় অটো নিয়ে বেরিয়ে রাত 11টা 12টা অব্দি খেটে ওই অকৃতজ্ঞ বোনটার জন্যে শাড়ি কিনে নিয়ে এলি। আর যে তোকে। মা, ও ছোট, ও ভুল করেছে বলে কি আমাকেও ভুল করতে হবে? এই হচ্ছে রুনুর শাশুড়ির শাড়ি, আর এই হচ্ছে তোমার শাড়ি। আমার জন্য আবার? আর এই হচ্ছে তোমার জামাইয়ের জামা আর প্যান্ট। এইগুলো পুজোতে দিতে হয়, তাই না মা? তুই এত সব জানলি কি করে? জানি। এই নাও 2000 টাকা। কতবারে তো স্বপন তপন দিয়েছে বলে ছোটকে দিয়ে টাকাটা পাঠিয়েছিলে। কাল তুমি নিজে গিয়ে এগুলো দিয়ে আসবে। আমি নিয়ে যাব? হ্যাঁ, কাল সকালে
ডাক্তারের কাছে যাচ্ছ বলে তুমি আমার সঙ্গে বেরো। হুম। আমি তোমাকে নচিদের বাড়ির সামনে নামিয়ে দেবো, হুম। ঠিক 1 ঘন্টা পর বেরিয়ে আসবে, আমি তোমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেবো। আমাকে আবার মা, তুমি হচ্ছে আমাদের মা। আচ্ছা, ওই রুনুর হাতে পুজোর শাড়িটা দিয়ে তুমি ওকে আশীর্বাদ করলে কত খুশি হবে বলো তো? তোর সঙ্গে যে এমন ব্যবহার করলো। আচ্ছা মা, থাক না ওসব কথা। ও, আর একটা কথা, আমার মাথার দিব্যি দিয়ে বলো, তুমি রুনুকে বলবে না যে এগুলো আমি কিনে দিয়েছি, বলবে যে স্বপন আর তপন পাঠিয়েছে। ও গুরু, জ্বরটা তো বেড়েই যাচ্ছে। হেমন্ত ডাক্তারকে একবার ডেকে আনি না? এই জ্বর ডাক্তার সারাতে পারবে না রে ছোট। কেন পারবে না? কেন? ও তুই বুঝবি না, এই জ্বর তখনই হয় যখন কারোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমি ভুল করেছি রে। ছোট, হ্যাঁ গুরু। আমার কপালে হাত দিয়ে দেখ তো আমার জ্বরটা কমলো কিনা। আরে গুরু, এ তো ম্যাজিক হয়ে গেল, জ্বর তো একদম নেই। কি করে জ্বরটা থাকবে? আমার ভাঙা বুকের পাঁচরগুলো তো আবার চোরা লেগে গেল। এই 2000 টাকা আমি তোদের জন্য রেখেছিলাম। যা, নচেকে নিয়ে তোরা দীঘা, না না দীঘায় কেন, দীঘায় তো শুধু সমুদ্র আছে। যা যা, তোরা পুরীতে যা, পুরীতে সমুদ্র আছে, আবার জগন্নাথের মন্দিরও আছে। যা। মন্দির দেখার জন্য অত দূর ছুটে যাব কেন বর্দা? তোর মতো দেবতা যে ঘরে আছে সেই ঘরটাই তো আমার কাছে মন্দির। গুরু, তুমি ঝিলিক দিদিমণির সাথে যেরকম লটকে পড়েছো, তোমাদের তো কোনদিন বিয়ে হয়ে যাবে গো। তোমার বিয়ে হলে আমায় হড়কে দেবে না তো? আরে দূর পাগলা, তুই হচ্ছিস আমার হৃৎপিণ্ড। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডকে আলাদা করতে পারে রে? হ্যাঁ, জানো গুরু, তোমাদের যখন বিয়ে হবে আমি কি মজা করবো দেখবে। যজ্ঞের আগুন জ্বলবে, পুরোহিত মন্ত্র পড়বে, আমি তো তোমাদের দুজনকে চোখ ভরে দেখব। আর তোমার হাতের সঙ্গে ঝিলিক দিদিমণির হাত আমি কিন্তু মেলাবো। দাদা, প্রমোটার দিলীপ বাবুকে অনেক কষ্টে রাজি করিয়েছে। উনি বলেছেন আমাদের এই বাড়ি ভেঙে এখানে 4 তলা বিল্ডিং তৈরি করবেন। আমার কিন্তু এতে একদম মত নেই। কত কষ্ট করে তোদের বাবা একটু একটু করে এই বাড়িটা তৈরি করেছিলেন, আর অন্য একটা লোক এসে বাড়িটা ভেঙে দেবে? এসব মেলি সেন্টিমেন্ট ছাড়ো তোমা। এমন সুযোগ জীবনে বারবার আসে? দেখো, এ বাড়ি ভেঙে যে 4 তলা বিল্ডিং তৈরি হবে তাতে আমরা 4টে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবো। মা, ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে না। তুমি একবার ভেবে দেখো, 2টো ফ্ল্যাট 2 ভাইকে দিয়ে দেবো, একটা ফ্ল্যাট রুনুকে দেবো, আর একটা ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো। দে, এই স্ট্যাম্প পেপারে সই করে দে।
লেখা আছে রে এতে? তোর হাতে ওটা দেওয়াটাই ভুল হয়েছে। তুই তো লেখাপড়া জানিস না, পড়বি কি করে? ওতে লেখা আছে এই বাড়ি ভেঙে যদি ফ্ল্যাট করা হয় তাতে তোর কোনো আপত্তি নেই। এই দুটো কথা লেখার জন্য তোরা 2 পাতা টাইপ করে ফেললি? আরে এটা তো আমরা টাইপ করিনি, প্রমোটারের উকিল টাইপ করে দিয়েছে। এই সমস্ত কোর্টের কাগজ একটু বড়ই হয়। কার বাড়ি ছিল, কোথায় ছিল, এখন কারা থাকে, কেন তারা বাড়ি ছেড়ে দিচ্ছে, এ সমস্ত অনেক কথা লিখতে হয়। কাকে দিয়েছি রাজার পাট। দাদা তুই স্ট্যাম্প পেপারটা উল্টো ধরেছিস, এইভাবে ধর। এনে পেন নে, সই করে দে। তোরা তো বললি যে এতে লেখা আছে যে এই বাড়িটা ভেঙে ফেললে আমার কোনো আপত্তি নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো লেখা আছে। এই তো এই জায়গায় লেখা আছে। আমি নয় ভুল করে স্ট্যাম্প পেপারটা উল্টো করে ধরেছিলাম, কিন্তু তোরা তো ইচ্ছে করে উল্টো কথা বলছিস। এখানে তো অন্য কি সব লেখা আছে। তুই কি করে জানলি যে ওতে অন্য কথা লেখা আছে? আমি কি করে জানলাম? I, Sri Ratan Chaudhary, son of late Avinash Chaudhary, now residing at 36 Mohim Haldar Street. কিরে, আর পড়বো না তোদেরকে থামিয়ে দিতে এখানেই থেমে যাব? তুই লেখাপড়া শিখলি কবে রতন? আমি 1 ঘন্টা আগে বাড়ির থেকে বেরিয়ে যেতাম বলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তুই আগের মতো 9টায় বাড়ির থেকে না বেরিয়ে 8টায় বাড়ি থেকে বেরোস কেন। হ্যাঁ, তুই বলেছিলি অনাথ আশ্রম দেখাশুনো করার জন্য তোকে 1 ঘন্টা আগে বেরোতে হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে আমি অনাথ আশ্রমে যেতাম, অনাথ আশ্রম দেখাশোনা করার জন্য নয়, নিজেকে তৈরি করার জন্য। আর এদের দুর্ভাগ্য যে ওই অনাথ আশ্রমের দিদিমণি তপতিদি সেই 1 ঘন্টা ধরে আমাকে লেখা পড়া শেখাতেন। এতে কি লেখা আছে জানো মা? লেখা আছে আমি আমার নিজের ইচ্ছায় আমার এই বাড়িতে যে অংশটুকু আছে সেটা আমি স্বপন তপনের নামে 1 লাখ টাকার বিনিময়ে লিখে দিলাম। আজকের পর থেকে এই বাড়ির ওপর আমার আর কোনো অধিকার থাকবে না। ছিঁড়ে ফেল এটা। ওই অপদার্থ ছেলে দুটো তুই না পারলে আমায় দে। না মা, ওরা যখন চাইছে তখন। তাই বলে বাড়িটা তুই ছেড়ে দিবি? হ্যাঁ মা, যাদের বুকে আমার জন্য এতটুকু জায়গা নেই তাদের বাড়িতে জায়গা নিয়ে আমি কি করব? এই বাড়িটা ছেড়ে দিলে তুই থাকবি কোথায় রতন? কেন, ওই অনাথ আশ্রমে? তুই অনাথ আশ্রমে থাকবি? হ্যাঁ মা, যারা ওই অনাথ আশ্রমে থাকে তারা তো অনাথ, তাদেরও তো মা বাবা নেই, আর আমারও তো। আমার কথা শোন, আমার কথা শোনো মা। সইটা তুই করিস না। রতন দে পেনটা দে। রতন, মা প্লিজ লেট মি সাইন দি এগ্রিমেন্ট। ওদের দেওয়া চুক্তিপত্রে আমাকে সই করতে দাও। মা, 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 মা। আরে কি হলো কি? 7 সকালে মা মা বলে চিৎকার করছিস কেন? মাকে বাড়িতে কোথাও দেখছি না। মা গেল কোথায়?
আমাদের মাকে আমরা ঠিক খুঁজে নেবো, তুই এখন যা। যাওয়ার সময় মাকে একটা প্রণাম করে যেতে পারবো না? দেখ, তুই মায়ের বড় ছেলে, তোর চলে যাওয়াটা হয়তো মা দেখতে পারবে না, তাই কোথাও লুকিয়ে আছে। তুই যা না, আমরা বলে দেবো যে তুই খুঁজছিলি মাকে, প্রণাম করবি বলে। ঠিক আছে। তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হচ্ছি, আর তুমি এখানে? তোকে বললে তো তুই আমার সঙ্গে নিতিস না, তাই অন্ধকার থাকতে থাকতে উঠে এখানে এসে বসে আছি। মা, তুমি তপন স্বপনের মা, তুমি ওদেরকে ছেড়ে যাবে কেন? আমি বুঝি শুধু ওদেরই মা, তোর মা নই? মা, আমার সঙ্গে তোমার এইভাবে চলে যাওয়াটা ঠিক দেখায় না। ওরা ভাবে যে আমি ওদের মাকে ছিনিয়ে নিয়ে চলেছি। ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমার বয়েই গেল। তুই ওর তো, আমি না গেলে তো দেখাশুনো করবে কে? আমাকে দেখাশোনা করার জন্য তো ওখানে তপতি দিদিমণি আছে, তাছাড়া আরো অনেকে আছে, কিন্তু এখানে তপন স্বপনকে দেখাশোনা করার জন্য তুমি ছাড়া তো আর কেউ নেই। মা, ওদের কথা ছাড়তো, ওরা কি একবারও খোঁজ করেছে ওদের মা কোথায় গেল? দেখ গিয়ে, ওরা বোধহয় আবার ঘুমিয়ে পড়েছে। না মা, তুমি ওদেরকে ভুল বুঝছো। দাঁড়াও। তপন, স্বপন, যারা তোকে বাড়ি থেকে বার করে দিল তাদের আবার ডাকছিস কেন? উঠে আয়। কি কখন তো বাড়ি থেকে বেরিয়েছিস, এখনো যাসনি? আমাদের ডাকছিলি কেন? শোন, মা আমার সঙ্গে যাবেন বলে অটোতে উঠে বসে আছেন, যা তোরা মাকে নিয়ে ভেতরে যা। এসর, মা মা নেবে এসো। আপন ছেলেদের ছেড়ে তুমি সৎ ছেলের সাথে চলে যাবে? ঠিকই বলেছিস, আমি তোদের মতো অসৎ ছেলেদের ছেড়ে আমি সত্যিকারের সৎ ছেলের সঙ্গে চলে যাব। তোরা যা, অমন দেবতুল্য দাদাকে তোরা তাড়িয়ে দিয়েছিস। আমি আমি তোদের মুখ দর্শন করতে চাই না। শোন, এটা মায়ের মনের কথা নয়, মা অভিমানে তোদের বলছেন। যা, তোরা মাকে নিয়ে এখন ভেতরে যা। মা মা নেবে এসো। মা নেবে এসো বলছি, নাহলে টেনে নাও। মা নেবে এসো। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে তোরা শত চেষ্টা করেও আমার নামাতে পারবি না। আগে আমায় মেরে ফেল, তারপর আমার লাশটাকে নামা। নে না, মাকে নিয়ে তুই চলে যা। 300-400 টাকা মাইনে আর দুবেলা খাওয়া পড়া দিলে বাসন মাজা, কাপড় কাজের জন্য মায়ের মতন অনেক ঝি আমরা পেয়ে যাবো। কি বললি? মা ঝি? মা, এই হচ্ছে আমার অনাথ আশ্রম। এই না মা, ওদের দাও। কি গো মা, কেমন লাগছে? খুব ভালো বাবা, মনে হচ্ছে আমি যেন একটা ফুলের দেশে চলে এসেছি। খুব নাও, দাও দাও। মাসিমা, থাক মা, বেঁচে থাকো। মা, এই হচ্ছেন তপদিদি, এই আশ্রম দেখাশোনা করেন। আজ থেকে আমি এদের খাওয়া দাওয়ার সব দায়িত্ব নেব, আর তুমি ওদের লেখাপড়া শেখাবে। ঠিক আছে মা? হ্যাঁ, ইনি কিন্তু লুকিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। গুরু, অটো চাবিটা একটু দাও না, ভেতরে একটা চক্কর মেরে আসি। চাবিটা লাগানো আছে, সাবধানে চালাবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলুন মাসিমা, আমরা ভেতরে যাই। হ্যাঁ চল। যাও মা, তুমি ভেতরে যাও, আমি মালপত্র নিয়ে আসছি। যাও, এই সাবধানে চালাবি। হ্যাঁ, বস। ঠিক আছে। চলো 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 চলো। তুমি এখানে? বাইরে তোমার অটোটা না দেখে আমার বুকের ভেতরে ছ্যাদ করে উঠেছে।
কেন? বাবার পোষা গুন্ডারা তোমার অটোতে টাইম বম ফিট করে রেখেছে। টাইম বোম? ঠিক 4টের সময় ফাটবে।